বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না। বিএনপি 100টা আসন পায়, বাকি 200 আসন কে পাবে ওটা আমার জানা আছে। 200 আসন আসলে কারা কারা পাবে? আর এটা ভোটিং ফ্যাক্টে কথা বলেন, ইলেকশনে কিন্তু আমি খালি ভোটিং ফ্যাক্টে কথা বলি না, আমি আইনের উপরে শ্রদ্ধা রেখে আমি কথা বলি। না, বলেছিলেন যে মানে জনগণে হলো ভোটে বিচার করবে, তো আমি মনে করি এটা 50-100-র উপরে ওনাদের বিচারালয়ের বেশি কাঠগড়া দাঁড় করাতে পারবে না। এবং বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না। এবং 50 থেকে 100 আসন পাবে বিএনপি, এর উপরে যাবে না। কারণ কি, তাহলে তো বিএনপি তাহলে বিজয়ী হচ্ছে না। বিএনপি তাহলে না, আমরা মনে করি না বিএনপি বিজয় হবে, যে কারণ গত 10 মাসে যেই ধরনের হিস্ট্রিগুলো বাংলাদেশে ঘটেছে, আপনি যখন গ্রামে গঞ্জে মানুষের সাথে কথা বলবেন, এটা ওনারা চেষ্টা করছে, এটা হুমায়ুন ভাই করতেছে না, বিকজ তারা ওয়েল এডুকেটেড, ওনার সেই শিক্ষাটা আছে, ওনার আব্বু ওনাকে ওই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আমি যখন আমার বিভিন্ন জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি, কি মুখ থামিয়ে দিচ্ছেন আপনি হুমায়ুনের? না, এটা এই মুখ থামবে না, ওনাদের এটা প্রশংসা না। বাংলাদেশে যারা এই সিস্টেমটা চায় না, আমি ওনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং ওনাদের কাছে আমাদের শিক্ষণীয় রয়েছে। বরং যারা করছে সেই জায়গাটায় আমি আবার ওনাকে একটু দোষ দিব, যে সেই জায়গাটা উনি লাউড হচ্ছে না, দলের কারণে হইতে পারতেছে না, এটা হলো বাস্তবতা। তো তবে সাহসী যারা, তারা লাউড হয়। তবে সেই ক্ষেত্রে এখনো বিভিন্ন জায়গায় সিএনজি স্ট্যান্ড থেকে যারা অনেকগুলো খোঁচা দিয়েছেন। না, আমি কিন্তু দেখুন, আমি কিন্তু খোঁচা অথবা কোনো কিছুতে যাইনি, যেটা বাস্তবতা। এখন দেখা গেছে আমি যদি না বলি, আমি মনে করি যে এই সময়টা যখন যারা দর্শকরা দেখছে, আপনিও আপনার সময়টা স্পেন্ড করছেন, এটা অপচয় হবে। ফলত আমার যে যৌক্তিক এবং যেটা আসলে লজিক্যাল কথা, সেটা বলতেই হবে। আচ্ছা, এই বলার জন্যই আমরা একসাথে বসে। সমস্যাটা হয়ে গেছে যে ওই একটা কথা আছে না, যে ওই মানে একজন আরেকজনের উপরে যদি আমরা ক্ষোভ ঝাড়তে ঝাড়তে মানে ওই পর্যায়ে চলে যাই যে আমাদের বাংলাদেশের মধ্যে রিভেঞ্জ ছাড়া আর কিছুই থাকবে না। আমাদের বর্তমান সিচুয়েশন যেটা আছে, আমরা পুরাপুরি ভরসা রেখেছি যে এই নতুন যে জুডিশিয়াল সিস্টেম যেটা আছে, ওটার উপর আমরা ভরসা রেখেছি। এখন আমাদের জুডিশিয়াল সিস্টেম বারবার করে বলছে যে বর্তমানে যে জুডিশিয়াল সিস্টেম বর্তমান আমরা তো আগে যেটা দেখে এসেছি, এখন আবারও আমি বলবো যে আপনারা ইসি কে বলছেন যে তারা পক্ষপাতী করছে। সময় খুব বেশি নেই, আমার হাতে দুটো টপিক আছে, আমি একটু আলোচনা করতে চাই। আপনাদের সরকার এই ইসি নিয়োগ করেছে। বর্তমানে যারা যে ধরনের নিয়োগ পেয়েছে, সব তো আপনাদের সরকার করেছে। আমাদের তো ওই বেডরুম অ্যাক্সেস না। এটা আপনাদের সরকার না ভাই, এটা তো আপনাদের সরকার, ঠিক না? আমরা তো এখনো বলি যে এনসিপি আর বর্তমান সরকার ইজ ওয়ান এন্ড দ্য সেম, বিকজ আমাদের তো ওই অ্যাক্সেস নাই। ইউনূস সাহেবের মন খারাপ হয়ে গেলে আপনাদের দলের প্রধান গিয়ে ওখানে হাজির হয়ে যায়, যেমন ভালো করে দিব কিভাবে করে, উনি ওনার কাছে গিয়ে কমপ্লেইন করবে যে আচ্ছা আমি আর পারছি না, আমি চলে যাব। সময় একেবারে ছোট হয়ে এসেছে, আমাদের আমাকে যদি একটা মিনিট দিতেন। এটাই সরকারকে, মানে এনসিপি সরকার বলে যে ফ্রেমিংটা করা হয়েছে, এটা ইতিহাসের কাছে এই দলটা দায়বদ্ধ থাকবে, নিজেদের যে ওন করতে পারে। এটা বাস্তবতা না, বাস্তব না। এটা আমি ব্যাখ্যা সময় পেলে অনেক ব্যাখ্যা করতে পারবো, প্রতিটা জায়গা আমি দেখিয়ে দিতে পারবো। 2 নম্বরে হলো জুডিশিয়াল যে সিস্টেম, বাংলাদেশে যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছে, একজন অ্যাটর্নি জেনারেল বিভিন্ন দল থেকে আসতে পারে, বাস্তবতা রয়েছে। উনি পদে থেকে কোনো ইলেকশনের অথবা কোনো দলের পক্ষ হয়ে কাজ করতে পারেন, এটা নিরপেক্ষতা প্রশ্ন তোলে, সেই কাজটা নাই। আপনার যখন আমাদের কোর্ট পাড়ায় সবচেয়ে বিএনপি শক্তিশালী সংগঠন ছিল, সেখানে আমাদেরকে গিয়ে কোর্টের মাধ্যমে যখন একটা কু হওয়া অবস্থা ছিল, সেটা আমাদের কাজ করতে হয়েছে। এবং বর্তমানে তার পরবর্তীতে যে বিচারপতিগুলো নিয়োগ হয়েছে, আপনারা বিএনপি তো সবাইকে পরিচিত ভালো জানেন, একচেটিয়াভাবে বিএনপি নিয়োগ দিয়েছিল। এই প্রমাণটা আমরা কিভাবে বুঝবো যে কে বিএনপি আর কে এনসিপি? ওই যে উনি বলেছিল যে কোর্ট পাড়ায় আপনি কাউকে জিজ্ঞেস করলে কে এখানে বিএনপি করে কি করে, এটা সবার গায়ে লেখা না। কিন্তু আমরা তো কেস এখনো উইথড্র হচ্ছে। কিন্তু আমরা তো শুনি যে অনেক বিএনপি এখন এনসিপি তে চলে গেছে, এমনও তো শুনি যে অনেক বিএনপি এনসিপি তে চলে যাচ্ছে, এরকমও তো শুনেছি আমরা। আর আপনারা বলছেনই তো যে বিএনপি 100টা আসন পাবে, তাহলে আর এই বিএনপি 100টা আসন কি জন্য? ভোটটা হলো জনগণের কাছে। বিএনপির একটা বিএনপির সবচেয়ে বড় স্ট্রং জোন হলো ভোট ব্যাংক, এবং বিএনপি লিডারশিপ এটা পুরোটাই ফেইলিওর। আমার কিন্তু জানার খুব ইচ্ছে, যদি বিএনপি 100টা আসন পায়, বাকি 200 আসন কে পাবে ওটা আমার জানার খুব ইচ্ছে। 200 আসন আসলে কারা কারা পাবে? মানে এনসিপি কতগুলো আসন পাবে? আমরা বলতেছি না যে এনসিপি কতটা আসন পাবে, আমি মনে করি আপনি তো বললেন যে বিএনপি কতটা পাবে, আমি একটু শুনে রাখি। আমি এই জন্য বলতেছি যে বিএনপি যদি তার যারা জুনিয়র লিডারশিপ আছেন, ইয়াং জেনারেশন যারা নতুন বাংলাদেশটা যদি তাদেরকে দেয়, তারা হয়তো ভালো করতে পারবে। তারা এই ধরনের চাঁদাবাজি এগুলোতে যুক্ত হয় নাই। সেই ক্ষেত্রে আমি আকারে জেনারেশন আকারে ভালো পরামর্শ দিয়েছি কিন্তু হুমায়ুন, কিন্তু আর ওই পরামর্শ আমরা অনেক আগেই পেয়েছি আর আমরা ইউটিলাইজ করছি। আমরা জেনারেশন আকারে দেখি
আমি মনে করি এই সংসদটা হলো তরুণদের সংসদ হবে। ফলত এনসিপি যদি আবারই বৃদ্ধদেরকে নিয়ে আসে তারা ফেল করবে, আর এনসিপি যদি তরুণদেরকে নিয়ে আসতে পারে অর্থাৎ তরুণদের জয় হবে সংসদে। আমরা এই জায়গাটায় হলো। আচ্ছা, আমি এই ফাঁকে একটু জেনে নিই হুম্মাম কাদের চৌধুরীর কাছে। হুম্মাম, বিএনপির ভেতরে এই তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্মের মধ্যে কোনো টেনশন আছে নাকি? অ্যাবসলিউটলি না, অ্যাকচুয়ালি হ্যাঁ একটু তো আছে। একটু টেনশন বলতে আমাদের মেইন জিনিস হচ্ছে গিয়ে যে এখন আপনি জানেন যে আমরা এখন ইলেকশন সিজনে চলে এসেছি। এখন আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তারাও নমিনেশন যাচ্ছে, যারা তরুণ লিডারশিপের মধ্যে আছে তারাও নমিনেশন যাচ্ছে। তো এখন একটু ফ্রিকশন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেটা বারবার করে বলে আসি, আমি আজকে এই চেয়ারে বসে আছি আপনাদের সাথে আলাপ করতে পারছি যেই কনফিডেন্স দিয়ে আলাপ করতে পারছি, কারণ আমার ওই এক্সপিরিয়েন্স আর ওই শিক্ষাটা আমি পেয়েছি আমার সিনিয়র লিডারশিপদের থেকে। আর যে এটা হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারে, বাট আমার বাবার থেকে আমি রাজনীতি শেখার ওই সুযোগটা পাইনি। যেই সুযোগটা আমি ব্যবহার করেছি ওটা হচ্ছে যে আমার দলের যে